টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর মধ্যস্থতা করেছে পাকিস্তান। এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা আছে তাতে কি ধরনের প্রভাব ফেলবে, সেই সাথে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, এইসব বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই, এই যে প্রক্রিয়ায় চুক্তিটা হলো, অনেক ধরনের আলটিমেটাম দিতে দিতে চুক্তিটা হলো, এই চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি স্বস্তির একটা সময় বলে মনে করছি, কারণ প্রায় 38 দিন ধরে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে আক্রমণ ছিল তার থেকে বেরিয়ে আসবার একটা সুযোগ তৈরি হয়েছে, সেটাকে আমি স্বস্তিকর বলে মনে করছি। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে এর মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধানের একটা জায়গা তৈরি হয়েছে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট থেকে যদি আমি কয়েকটা বিষয় তুলে আনি, তিনি কিন্তু বলেছেন যে এই ইরানের দেয়া 10 দফা, এটা আগামী পরশুদিন থেকে 12 তারিখ থেকে আপনার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় বসবে এই 10 দফার ভিত্তিতে। তো তাদের এই আলোচনা যখন চলবে, আজকে থেকেই হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের ব্যাপারে ইরান রাজি হয়েছে। আর অর্থ হচ্ছে যে এই জাহাজ চলাচলটা যদি স্বাভাবিক হয়, তাহলে কিন্তু বিশ্ব, আপনি যদি বলেন তেলের বাজার, গ্যাসের বাজার, সারের বাজার, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টসের বাজার, এগুলো স্বাভাবিক হওয়ার একটা সুযোগ তৈরি হবে। ফলে গত 38 দিনের এই যুদ্ধের সময়ে যে বৈশ্বিকভাবে যে অর্থনৈতিক সংকটটা তৈরি হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসবার একটা সুযোগ তৈরি। আর প্রেসিডেন্ট ট্রাম্প যেটা তার টুইট বার্তায় বলেছেন যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে ইরানের সাথে একটা টেকসই সমাধানের দিকে, শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে তিনি আগ্রহী। সাথে সাথে মধ্যপ্রাচ্যের বিষয়টাও তিনি নিয়ে এসছেন। তো মধ্যপ্রাচ্যের বিষয় হলে এখানে কয়েকটা বিষয় তো এসে যাবে। আমার ধারণা এই বিষয়গুলো আলোচনা হবে। তার মধ্যে প্রধানতম বিষয় হচ্ছে প্যালেস্টাইনের শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টা প্রায় হারিয়ে যেতে বসেছিল সেই গাজা সংকটের কারণে, এবং ইসরায়েলের এটাকে এই এজেন্ডা থেকে বের করে দেওয়ার জন্য যে একটা, আমি বলবো যে কনসাস এফার্ট তারা নিয়েছিল। মধ্যপ্রাচ্যে অন্যান্য যেগুলো যুদ্ধাবস্থা বা সংঘাত আছে, সেগুলো নিরসনের জন্য একটা তারা হয়তো পথ খুঁজে পাবে। আমার ধারণা ইরানের প্রথম হচ্ছে রেজিম চেঞ্জের যে কথাটা, প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলে যুদ্ধে গিয়েছিলেন, সেই ব্যাপারটা নিয়ে আর বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র সামনে যাবে না। এখন যারা আছে তাদের সাথেই তারা কাজ করবেন। পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের যে অধিকারের কথা ইরান বলছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মানতে চায়নি, আজকের যে 10 দফা ইরান দিয়েছে, যেটা মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু এটা স্বীকৃতি আছে। বহুকাল ধরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের, তারপরে IAEA পারমাণবিক যে সংস্থা আছে বা অস্ত্র নিরোধ সংস্থা আছে, তাদের পক্ষ থেকে যে সব স্যাংশন বা ইরানের উপর যে বিধিনিষেধ আরোপ করা, সেগুলি প্রত্যাহারিত হওয়ার ব্যাপারে মোটামুটি ভাবে তারা আলোচনা করার ইতিবাচকতা দেখিয়েছেন। এবং মধ্যপ্রাচ্যে একটা ইরানের বিরুদ্ধে আর ভবিষ্যতে যে সংঘাত বা যুদ্ধের কোনো আশঙ্কা থাকবে না, এইরকম একটা নিশ্চয়তার ব্যাপারে তারা কাজ করবে। এবং ইরান কম্পেনসেশন বা তারা এই যে ক্ষতিপূরণ দাবি করছে, আমার ধারণা ক্ষতিপূরণের 2-3টা উপাদান এখানে কাজ করতে পারে। একটা হচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরব দেশগুলো যাদের কাছে পয়সা আছে, তারাও সেখানে ভূমিকা পালন করতে পারে। অথবা ইরানকে এই হরমুজ প্রণালীতে আপনার ট্যারিফ বা আমরা যেটাকে বলি কোন রকম ডিউটি বা ফি বসাবার একটা অধিকার হয়তো দিতে পারে। সেগুলো যদি হয়, তাহলে আবার ধারণা একটা শান্তিপূর্ণ ভাবে এই সমস্যাটা সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে। এখন সেই সুযোগের সদ্ব্যবহার হবে কিনা, এটাকে নষ্ট করার জন্য যারা এখনো তৎপর আছেন, তারা কতটা তৎপর থাকবেন এবং সেগুলোকে অতিক্রম করে ভবিষ্যতে এই
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তির মধ্য দিয়ে বা শান্তি প্রক্রিয়া সফলতার মধ্যে দিয়ে যদি শান্তি ফেরত আসে মধ্যপ্রাচ্যে, এবং যার মূল বিষয় যেটা প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টা যদি সুরাহার দিকে যায়, তাহলে আমি মনে করবো যে অনেক কষ্টের পরেও আমরা হয়তো একটা ভালো ভবিষ্যৎ দেখবার একটা সুযোগ তৈরি হোক। একটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধের আসলে মূল যদি বলি ইসরায়েল ছিল। এই যে চুক্তিটা হচ্ছে বা চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, এই জায়গা আপনার কি মনে হয় ইসরায়েলের ভূমিকাটা আসলে কি হতে পারে? ইসরায়েল একেবারে অনুপস্থিত। আমি এটার ব্যাখ্যাটা এভাবে করতে চাই যে এই যুদ্ধটাকে ইসরায়েলি লাগিয়েছে এবং ইসরায়েলের যুদ্ধটাই মার্কিন যুক্তরাষ্ট্র করছিল। জি। এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে বা ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এই গত 38 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যেই চ্যালেঞ্জের মুখে পড়ে থেকেছে এই ইরান বিষয়ে, এবং সেক্ষেত্রে যে ইসরায়েল যথেষ্টভাবে তাকে সত্য তথ্য দিয়ে সহায়তা করেনি, এর মূল্যটা কিন্তু হয়তো ইসরায়েলকে দিতে হতে পারে। এবং সেই কারণেই আমার ধারণা ইসরায়েল কিন্তু অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। এবং এই নেগোসিয়েশন যেটা হবে সেখানেও ইসরায়েলের কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। ইসরায়েল শুধু আজকে একটা জিনিস বলার চেষ্টা করেছে যে এটাতেও লেবাননও এই চুক্তির আওতায় আসবে না, তারা লেবাননকে আলাদা করতে চায়। আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র কি পাকিস্তান কি ইরান কেউই এই ব্যাপারে হয়তো রাজি হবে না, কারণ লেবাননকে আপনি আলাদা রেখে লেবাননের সংঘাত চলতে থাকে, সংঘাত যদি চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে সামগ্রিক শান্তির যে বিষয়টা নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে সেটা সফলতা দেখা কিন্তু আমার কাছে মনে হয় কষ্টদায়ক হচ্ছে। কাজে ইসরায়েল এখনো পর্যন্ত এই বিষয়ে আমার কাছে রূপান্তরিত হয়ে, যদিও এই যুদ্ধ শুরুতে সে ছিল প্রধান শক্তি, প্রধান player। তাহলে যুক্তিটা যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়, তাহলে সংঘাত কি ইসরায়েলের সাথে ইরানের সংঘাত কি জিয়ে রইল কিনা, মানে এই সংঘাতটা কি প্রকারান্তর আপাতত ঠান্ডা হলেও রয়েই গেল কিনা যদি চুক্তিটা সেই সময় হয়ে যায়? এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকাটা গুরুত্বপূর্ণ হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুপ্রাণিত করে যুদ্ধে নামিয়েছিল। আমার ধারণা 38 দিন যুদ্ধ করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইসরায়েলের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্যটা অসহায় বক্তব্য। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এর আগেও বহুবার আলোচনা হয়েছে, আমরা দেখেছি যে আসলে আলোচনা দীর্ঘমেয়াদে খুব ফলপ্রসূ হয় নাই। আপনার কি মনে হয় যেহেতু একটা বড় ধরনের যুদ্ধের পরে আলোচনায় বসছে, এটা কি মনে হয় যারা দুই পক্ষে কিছু লুজ করেছে, ইরান তাদের শীর্ষ নেতা হারিয়েছে বেশ কয়েকজন, সুতরাং এই জায়গা কি আপনার মনে হয় যে এই আলোচনাটা ফলপ্রসূ হওয়ার সুযোগ রয়েছে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অথবা গালফে যুদ্ধটা সরিয়ে দিয়ে ইরান যে কৌশল ব্যবহার করেছে সেই কৌশলে কিন্তু যুদ্ধটাকে ইরানের মধ্যে সীমাবদ্ধ রেখে ইরানকে কাবু করে ফেলা, সেই কৌশলটা কাজ করেনি। কারণ এই আমার ধারণা যুদ্ধের আগের দিন 27শে ফেব্রুয়ারি যে ইকুয়েশন বা ক্ষমতার ভারসাম্যটা ছিল, আজকে এসে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী অবস্থানে থেকে সে এখন তার আলোচনা। আপনি যদি কথা লক্ষ্য করেন, ইরান দাবি করছিল স্যাংশন, তার উপর যে 4 রকমের স্যাংশন দেওয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, IAEA সবগুলো স্যাংশন এখন কিন্তু ইরানের কাছ থেকে স্যাংশন তুলে যাচ্ছে। তারা কিন্তু মোটা দাগে স্বীকৃত হয়েছে। ইরানের বিরুদ্ধে জুনে যুদ্ধ করে এই যুদ্ধটাকে আবার সাহায্য যুদ্ধ শুরু করলো। এখন ইরান তো সে কথা বলছে যে আমরা আর যুদ্ধ চাই না, সে ব্যাপারে তোমার স্বীকৃত হতে হবে, সেখানেও তারা স্বীকৃত। কাজে আমার ধারণা যে এবং হরমুজ প্রণালী যে ইরানের নিয়ন্ত্রণে থাকবে সেটাও কিন্তু স্বীকৃত হয়েছে। জি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল ভেবেছিল এবং মনে করেছিল যে ইরানকে কূটনৈতিক আলোচনায় ইরান রাজি না যাওয়া প্রয়োগ করে তাকে রাজি করাবে বা বাধ্য করবে। আমার ধারণা আজকে এপ্রিল মাসের 8 তারিখে এসে সে অবস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখন। এই যে যে যুদ্ধটা হয়েছে তাতে আসলে প্রকারান্তে অর্থনৈতিক, রাজনৈতিক এবং পারিপার্শ্বিক যে বিশ্বের মোড়লগিরি করার যে জায়গাটা যুক্তরাষ্ট্রের ছিল, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র কিছুটা পরাজয় হয়েছে কিনা?
মার্কিন যুক্তরাষ্ট্র তার ভাবমূর্তি ছিল, ভাবমূর্তিটা এটা নির্দ্বিধায় বলা চলে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মিত্র, পাশ্চাত্য জগতের মিত্ররা আছে, কেউ কিন্তু তার সাথে এখন ছিল না। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে পড়েছে এবং কূটনৈতিকভাবে একা হয়ে পড়াটা যে কোনো দেশের জন্য ইতিবাচক দেখা হয় না, 1 নম্বর। 2 নম্বর, এই গতকালের যুদ্ধবিরতি প্রস্তাব হওয়ার আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব উচ্চারণ এসছে সেগুলো কিন্তু শক্তির পরিচয় ছিল না, দুর্বলতারই পরিচয় হিসাবে অনেকেই মনে করে। কাজেই আমি পরাজয় বলবো না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই যুদ্ধে গিয়েছিল সেই মূর্তি, সেই শক্তি, সেই আমি বলবো অবস্থান নিয়ে কিন্তু ওখান থেকে বের হতে পারছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।